মতো ছোট লোক কামলার কাছে আমরা খাবার বিক্রি করব না। আপনাদের রেস্টুরেন্টের দাম কত বলেন, আমি পুরো রেস্টুরেন্টটাই কিনে নিব। তুই যদি এখানে দাঁড়িয়ে 15 লক্ষ টাকা দিতে পারিস তাহলে আজ থেকে এই রেস্টুরেন্ট তোর। এখানে 30 লক্ষ টাকা আছে। 10 মিনিটের ভেতরে আপনার রেস্টুরেন্ট আমাকে বুঝিয়ে দিয়ে আপনার সকল লোকজন এখান থেকে বের হয়ে যাবেন। এই ছোট লোক ফকিরের বাচ্চা, তুই কেন আমাদের টেবিলে এসে বসেছিস? এক্সকিউজ মি, এখানে কেউ আছেন? জি স্যার, বলুন কি সমস্যা? কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না? একটা গরিব কৃষক কামলা এসে আমাদের পাশে খেতে বসেছে। আপনাদের রেস্টুরেন্টে কি কোনো নিয়ম কানুন নাই? এসব লোক এখানে ঢোকে কিভাবে? এই কি ব্যাপার, আপনি এই পোশাকে আমাদের রেস্টুরেন্টে কিভাবে ঢুকলেন? বেরোন এখান থেকে। আরে ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনারা এখানে রেস্টুরেন্ট দিয়েছেন মানুষকে খাওয়ানোর জন্য, বিনিময়ে টাকা ইনকাম করবেন। এখানে কে কোন পোশাক পরে আসলো এটা তো ব্যাপার না। তাছাড়া ওনারা খেতে এসেছে, আমিও খেতে এসেছি, ওনারাও খেয়ে টাকা দিবে, আমিও তো খেয়ে টাকা দিব আপনাদের। এই ফকিরের বাচ্চা, ভালোভাবে বলছি, তোর গায়ে লাগছে না? না, তুই যে বলছিস এই রেস্টুরেন্টে খাবি, এই রেস্টুরেন্টে খাবারের বিল কত তুই কি জানিস? আবার বলছিস টাকা দিয়ে খাবি। ম্যাডাম, কার কাছে কত টাকা আছে এটা কিন্তু মানুষের পোশাক দেখে বোঝা যায় না। একটা কথা কি জানেন, মাকাল ফল দেখতে কিন্তু আপেলের মতো, কিন্তু ভেতরে গোবরে ভরা। তাই কাউকে পোশাক দেখে বিচার করবেন না। যাই হোক, আমার ক্ষুধা লেগেছে, আপনি আমাকে খাবার দিন। আরে কি ব্যাপার, সে তখন থেকে এই গরিব চাষা উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার সাহেবকে ডাকুন। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। আরে কি ব্যাপার, এখানে এত হট্টগোল হচ্ছে কেন? আমাদের ম্যানেজার সাহেব ছুটিতে আছেন, আমি এই প্রতিষ্ঠানের মালিক। আপনাদের কি সমস্যা আমাকে বলুন। স্যার দেখুন না, এই ফকিরের বাচ্চা এই স্যারদের পাশে খেতে বসেছে। ওর পোশাক আশাক দেখেছেন? এই ফকিরের বাচ্চা এইসব পোশাক পরে আমাদের নামি দামি রেস্টুরেন্টে খেতে বসেছে, আবার বড় বড় কথা বলছে ওর নাকি অনেক টাকা আছে। স্যার, ওকে আমি অনেক ভালোভাবে বলেছি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যা, তাও বের হচ্ছে না। এই কি ব্যাপার, আপনার ভেতরে কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নেই? আপনি দেখতে পাচ্ছেন না এখানে ভিআইপি পারসন খেতে বসেছে? তাহলে নোংরা পোশাক পরে কেন এখানে খেতে বসেছেন? উঠুন, এই উঠুন। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনারা সবাই মিলে কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? তাহলে কি পোশাকই মানুষের ব্যক্তিত্ব বহন করে? আরে মানুষ রেস্টুরেন্টে কেন আসে? খাবার খায়, তার বিনিময়ে টাকা দেয়। আমি খাবার খাবো, তার বিনিময়ে টাকা দেবো, এখানে সমস্যার কি আছে? হ্যাঁ, আমরা এই প্রতিষ্ঠানে খাবার বিক্রি করি, কিন্তু তোর মতো ছোট লোক কামলার কাছে আমরা খাবার বিক্রি করব না। আমরা ভালোভাবে বলছি তুই এই প্রতিষ্ঠান থেকে চলে যা, নাহলে কি দারোয়ান ডেকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা। কেন সবকিছু কি আপনাদের ইচ্ছা মতো হবে নাকি? আমি যখন বলেছি আমি রেস্টুরেন্টে খাবার খাবো, তখন এখান থেকে আমি খাবার খেয়ে যাবো। আরে আপনাদের যদি এমন কোনো নিয়ম থাকতো তাহলে বাইরে আপনারা লিখে দিতে পারতেন যে নর্মাল পোশাকধারী মানুষের প্রবেশ নিষেধ। এই ফকিরের বাচ্চা সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে যা না তাই বলছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। এই ফকিরের বাচ্চা যদি এখানে থাকে তাহলে আমরা আর 1 মিনিটও থাকবো না। ওসমান সাহেব চলুন। এই দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনারা সে প্রথম থেকে আমাকে যা না তাই বলে অপমান করছেন। আমি গরিব, ফকির, কামলা, চাষা যা না তাই বলেছেন। এখান থেকে আমার আসল পরিচয় জেনে তারপরে যাবেন। আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এখানে দাঁড়িয়ে তোর মতো গাঁজাখোরের কথা শুনবো। ওসমান সাহেব চলুন তো। স্টপ! আমার কথা শেষ না করে এখান থেকে কেউ যদি বের হওয়ার চেষ্টা করেন তাহলে একটারও পায়ের জায়গায় পা থাকবে না। মানুষকে অপমান করতে খুব ভালো লাগে, তাই না? আমাকে যেহেতু অপমান করেছেন সেহেতু আমার কথা শেষ না করে এখান থেকে কেউ বের হওয়ার চেষ্টা করবেন না। এই কে আপনি, একটু ক্লিয়ার করে বলুন তো। কথা আমার সবসময় ক্লিয়ার থাকে, আপনাদের কানে সমস্যা, যে কারণে আপনারা কথাগুলো শুনতে পারেন না। যাই হোক, এত কথা বলে লাভ নেই। আপনাদের রেস্টুরেন্টের দাম কত বলেন, আমি পুরো রেস্টুরেন্টটাই কিনে নিব। এই ফকিরের বাচ্চা, কি বললি তুই? তুই কিনবি এই রেস্টুরেন্ট? তুই কি দিনের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিস নাকি? পাগল হয়ে গেলি নাকি? এই আপনি চুপ করুন। আপনার মতো চামচার সাথে আমি কোনো কথা বলতে চাই না। এখানে আপনার মালিক দাঁড়িয়ে আছে, আমি তার সাথে কথা বলছি। আপনার এখানে নাক না গলালেও চলবে। তো বলুন, কত টাকা দিতে হবে রেস্টুরেন্টের জন্য আপনাকে? দেখুন ভাই, এটা কিন্তু ফাজলামির জায়গা না। আপনি এখান থেকে যান, আমাদের কাজ আমাদের করতে দিন। সরি, আমি আপনার রেস্টুরেন্ট এখান থেকে না কিনে যাচ্ছি না। বাবা, এত টাকার গরম? ঠিক আছে, আমার এই রেস্টুরেন্টের দাম 20 লক্ষ টাকা। মাত্র 20 লক্ষ টাকা? আচ্ছা, আমি আপনাকে আরো একটা সুযোগ দিলাম, আপনি ভেবে চিন্তে দামটা আরো বাড়িয়ে বলতে পারেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর তোর দৌড় কতটুকু সেটা আমি বুঝতে পেরেছি। যা, তোকে 20 লক্ষ টাকা দিতে হবে না। তুই যদি এখানে দাঁড়িয়ে 15 লক্ষ টাকা দিতে পারিস তাহলে আজ থেকে এই রেস্টুরেন্ট তোর। হ্যাঁ আজিম, 10 মিনিটের ভিতরে 30 লক্ষ টাকা নিয়ে বাসমতি রেস্টুরেন্টে চলে আসো, কুইক। ওয়ালাইকুম আসসালাম। আপনি না আমাকে 15 লক্ষ টাকার কথা বলেছিলেন, আমি আপনাকে ডাবল করে 30 লক্ষ টাকা দিচ্ছি।
এখানে 30 লক্ষ টাকা আছে। 10 মিনিটের ভেতরে আপনার রেস্টুরেন্ট আমাকে বুঝিয়ে দিয়ে আপনার সকল লোকজন এখান থেকে বের হয়ে যাবেন। স্যার আমি বুঝতে পারিনি স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু স্যার আপনি এত টাকার মালিক হয়ে এই পোশাকে কেন? স্যার আমাকেও আপনি ক্ষমা করে দিন। ভুল আপনারা তো আজ থেকে করেন না, অনেক আগে থেকেই করেন। 3 মাস আগে এরকম নর্মাল ড্রেস পরে একটা ছেলে এখানে খেতে এসেছিল, আর আপনারা তাকে অপমান করে জানা তাই বলে এখান থেকে বের করে দিয়েছিলেন। আর সেটা আমি আমার নিজের চোখে দেখেছিলাম। তাই আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হলেও এই রেস্টুরেন্ট আমি একদিন কিনে নিব। তাই তো আজকে বাধ্য হয়ে এসব পোশাক পরে এখানে এসেছি। আশা করি এবার সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। ভাই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের উপর রাগ করে থাকবেন না, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। সরি, যারা সময় স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলে তাদেরকে অ্যাটলিস্ট আমি ক্ষমা করতে পারবো না। যাই হোক, আজ থেকে এই রেস্টুরেন্টের মালিক আমি। আলামিন সাহেব, এই যে আপনার 30 লক্ষ টাকা, আপনি এই মুহূর্তে আপনার সকল লোকজন নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবেন। আর আপনারাও ভদ্রলোকের মতো এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। আপনাদের ছায়াও আমি এই রেস্টুরেন্টে কোনোদিন দেখতে চাই না। আজিম, আমি চলে যাচ্ছি, ডকুমেন্টসটা বুঝে নিয়ে আসবে। আর সবই তো শুনলে, আজ থেকে রেস্টুরেন্টের মালিক আমি। আজ থেকে এই রেস্টুরেন্টে কোনো গরিব অসহায় মানুষ আসলে তাদের জন্য কোনো অবহেলা না হয়, বিষয়টা মাথায় রাখবে। তুমি কেন এখানে বসছো? ওয়েটারের কাজ হলো খাবার সার্ভ করা। যাও দূরে গিয়ে দাঁড়াও। হ্যাঁ চাচা চুপ করুন তো। এই তুই চুপ কর। ওর কি কোনো যোগ্যতা আছে যে আমাদের সামনে বসার? স্যার এই যে আপনার কোট, রাস্তায় একটু জ্যাম ছিল তাই গাড়ি বের করে আনতে দেরি হয়ে গেল। সম্পত্তি দেখে বিয়ে করতে হয়, তাহলে আপনার মেয়েকে কেন বিয়ে করতে হবে? এই শহরের অনেক কোটিপতির মেয়েরা আছে যারা আমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি। ভাতিজা, এই হলো সেই ছেলে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? জি, ঘটক সাহেব আমার কথাই বলেছিল। কিন্তু তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? আসলে আঙ্কেল, আমি একটু কিচেনে রান্নাবান্না করছিলাম। যাই হোক, ইফতারের সময় তো হয়ে গিয়েছে, আপনারা গিয়ে বসুন, আমি আপনাদের জন্য ইফতার পাঠাচ্ছি। ভাতিজা, আমার মেয়ের জন্য ঘটক এই ছেলে ঠিক করেছে দেখে আমার খুব ঘৃণা লাগছে। আরে চাচা আপনি এভাবে কেন কথা বলছেন? ছেলেটা আগে আসুক, তার সাথে কথা বলি, তারপর না হয় তার বিষয় নিয়ে মন্তব্য করি। আর সেজন্যই তো এসেছি, আর পকেটে করে আংটিও নিয়ে এসেছি। যদি ছেলেকে পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে দিয়ে যাব। কিন্তু এসে যা দেখলাম, আর রুচি নষ্ট হয়ে গেছে। চাচা আপনি এভাবে কেন কথা বলছেন? গেটে এসে ছেলেটাকে দেখে আমার খুব ভালো লেগেছে, ওকে খুব নম্র সভ্য মনে হচ্ছে। আরে ধুর, এসব তুই বাদ দে তো। চাচা ঘটক কিন্তু বলেছে এই ছেলে লাখে একটা। তাছাড়া ছেলেটাকে দেখে কিন্তু আমার খুব দিনদার মনে হয়েছে। রাখ তোর ঘটকের কথা। এই দিনদার ছেলে দিয়ে আমি কি করব? বর্তমান জামানায় শুধু দরকার টাকা। কথাটা কি বুঝতে পেরেছিস? এই তুমি কেন এখানে বসছো? ওয়েটারের কাজ হলো খাবার সার্ভ করা। যাও দূরে গিয়ে দাঁড়াও। আঙ্কেল, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি বললে তুমি? মানুষ চিনতে ভুল করেছি? আমি আলিমুল্লাহ, আমি মানুষ চিনতে ভুল করি না। আমি এখানে এসেই তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি এখানে কি কাজ করো। হ্যাঁ চাচা চুপ করুন তো। এই তুই চুপ কর। ওর কি কোনো যোগ্যতা আছে যে আমাদের সামনে বসার? শোন, এই তুই কি জানিস আমি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আর আমার বাড়ির যে দারোয়ান, সে তোর থেকেও বেশি টাকা বেতন পায়। আর তুই কিনা এসেছিস আমার মেয়েকে বিয়ে করতে। আঙ্কেল, আমি সব কিছুই জানি। আমি আপনার টাকা সম্পত্তি দেখে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দেইনি। আমি আপনার মেয়ের দিনদারিতা দেখে আমার অনেক ভালো লেগেছিল, যে কারণে আপনার মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এই তুই চুপ কর, আর একটা কথাও তুই বলবি না। তুই জানিস আমার মেয়ের মাসে হাত খরচ কত? 2 লক্ষ টাকা। চাচা আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, তার সঙ্গে এটা করা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। এই তুই চুপ কর। কিসের বাড়াবাড়ি? যেটা সত্য আমি সেটাই বলছি। আঙ্কেল, আপনারা নিজেরাই তো সবকিছু বলে যাচ্ছেন, আমাকে অন্তত কিছু বলার সুযোগ দিন, আপনাদের সব ভুল ভেঙে যাবে ইনশাল্লাহ। এই তুই চুপ কর। তোর পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তোর ব্যাংকে 10,000 টাকাও নেই, আবার এসেছিস বড় বড় কথা বলতে। চাচা এভাবে কিন্তু কাউকে পোশাক দেখে বিচার করা ঠিক নয়। ভাই তুমি কিছু মনে করো না, আসলে আমার চাচা একটু রাগী মানুষ তো, এই জন্য একটু বেশি বেশি বলে ফেলেছে। তো তুমি যেন কি বলতে চেয়েছিলে? চাচা, আপনারা এই যে রেস্টুরেন্টে বসে আছেন, এই রেস্টুরেন্টটা আমার। চুপ কর, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। এই তুই জানিস এরকম একটা রেস্টুরেন্ট বানাতে কত টাকা খরচ হয়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাকিব সাহেব, এত দেরি হলো কেন? স্যার এই যে আপনার কোট, রাস্তায় একটু জ্যাম ছিল তাই গাড়ি বের করে আনতে দেরি হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, রাস্তায় তো জ্যাম থাকতেই পারে।
আচ্ছা তুমি একটা কাজ করো, কোডটা আমার অফিসে রেখে দাও। আর ইফতারির তো টাইম হয়ে গিয়েছে, আমি তাদের জন্য যে স্পেশাল ইফতারিটা বানিয়েছি সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি তাকে কেন ছাড় বলছো? স্যারকে স্যার বলে ডাকবো না তো কি বলে ডাকবো? উনি আমাদের স্যার, এই রেস্টুরেন্টের মালিক। বাবা, তুমি যে এই রেস্টুরেন্টের মালিক, এই কথাটা তো তুমি আগে আমাকে বলোনি। কিভাবে বলবো আঙ্কেল, আপনি তো আমাকে কথা বলার কোনো সুযোগই দিলেন না। আর একটু আগের জন্য আপনি কি বললেন যে এরকম একটা রেস্টুরেন্ট করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমি এত টাকার মালিক কিভাবে হব? আপনি এই যে রেস্টুরেন্টে বসে আছেন না, এটা আমার মেইন ব্রাঞ্চ। এছাড়া প্রত্যেকটা জেলাতে আমার একটি করে শাখা আছে, যার মালিকই আমি, এবং আমি এখানে বসে সব কিছু পরিচালনা করি। ভাতিজা, তুই একটু ব্যাপারটা বুঝিয়ে বল না। আমি এখন কি বুঝিয়ে বলবো চাচা? আমি প্রথম থেকে আপনাকে নিষেধ করছি, আমি বলছি চাচা চুপ করুন, আপনি তো আমার কোনো কথা শুনলেন না। আপনি তাকে উল্টাপাল্টা কথা বলে অপমান করলেন। এখন আপনার জন্য আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। না ভাইজান, নিজেকে নিজে ছোটো মনে করবেন না, এমন কিছুই এখানে হয়নি। আঙ্কেল, আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি আপনার মেয়েটা অনেক পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তাই আমার তাকে অনেক ভালো লেগেছিল, তাই তার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আমি পাঠিয়েছিলাম। আর যদি সম্পত্তি দেখে বিয়ে করতে হয় তাহলে আপনার মেয়েকে কেন বিয়ে করতে হবে? এই শহরের অনেক কোটিপতির মেয়েরা আছে যারা আমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি। বাবা আলামিন, তুই আর রাগ করে থাকিস না, ব্যাপারটা একটু বুঝিয়ে বল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ভাই, আমরা যখন আসি তখন তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন তোমাকে বাবুর্চির বেশে দেখলাম, এটার কারণ কি? দেখুন, আপনারা আমার স্পেশাল গেস্ট। আমি ভেবেছিলাম আপনারা যেহেতু আমার এখানে আসবেন, তাই আপনাদের জন্য আমি নিজে হাতে একটি স্পেশাল ইফতারি তৈরি করব। তাই আমি কিচেনে ছিলাম, হঠাৎ করে দেখলাম যে আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, তাই কোনো কিছু না ভেবেই ওই অ্যাপ্রন পরে আমি আপনাদের সামনে চলে এসেছিলাম। ভাই, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, তুমি কিছু মনে রেখো না। তো আমরা কি এখন বিয়ের বিষয়ে কথা বলতে পারি না? সরি ভাইজান, আমাকে মাফ করবেন। এই বিয়ে নিয়ে আমি আপাতত আর কোনো কথা বলতে চাচ্ছি না, ইফতারির সময় হয়ে গিয়েছে। আমি আপনাদের জন্য যে স্পেশাল ইফতারি বানিয়েছিলাম সেটা আমি সার্ভ করছি, আপনারা খেয়ে জানাবেন যে আমার ইফতারি কেমন হয়েছে। আসি, অন্য কোনো এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, ব্যাপারটা কেমন হয়ে গেল না? চাচা, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না, আর যদি তাই হতো তাহলে আমাদের সমাজে এতটা ডিভোর্স হতো না। যেটা তকদিরে ছিল সেটাই হয়েছে।